সাংবিধানিক প্রক্রিয়া মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, বিগত ১৬ বছর দেশে কোনো নির্বাচনে জনগণের অধিকার প্রতিফলিত হয়নি। আর নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই। আর বিমান প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হয়ে প্রথম কর্মদিবসে রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিস্তারিত শারমিনীরা রিপোর্টে। বিএনপি সরকারের প্রথম ৬ মাসেই মন্ত্রিসভায় রদবদল। শুক্রবার শপথের পর রোববার সচিবালয়ে নিজ দফতরে বসেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। কুশল বিনিময় করেন কর্মকর্তাদের সঙ্গে, পরে কথা বলেন গণমাধ্যমেও। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী আব্দুল মঈন খান জানান, সাংবিধানিক প্রক্রিয়া মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। সাংবিধানিক প্রক্রিয়া সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা। বিভিন্ন সময় সংসদ অধিবেশনে নানা বক্তব্য দিয়ে পরিচিতি পাওয়া বিজেপি নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে নিজ দফতরে প্রথম অফিস করেছেন। এ সময় সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় জানান তিনি। বলেন, গণমাধ্যমে জুলাইকে খাটো করে দেখার সুযোগ নেই। কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনে লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক। তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি, আমরা যা যা খবর পেয়েছি সরকারের বা সবকিছু যে দ্য ওয়ে দে ফেইলড ওই সময় আর কি, বা যে অ্যাট্রসিটি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই। কর্মকর্তাদের সাথে প্রথম দিন শুভেচ্ছা বিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিন প্রুজেরি। বাংলাদেশ শুধু না, সারা বিশ্বকেই এটা হেলথ ট্যাক্সের ব্যাপারে এটাকে উপলব্ধি করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর বিমান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের সংখ্যা বাড়বে। আগামী বছর বিমানের বহরেও যুক্ত হচ্ছে 10টি উড়োজাহাজ। পর্যায়ক্রমে 10টি বিমান আমরা লিজ করব। এই লিজের জন্য ইতিমধ্যেই বিমান এমডি এবং ডিএমডি তারা আপনারা আরএফপি দিয়েছেন, টেন্ডার করেছেন। মধ্যপ্রাচ্যের ফ্লাইট আমরা অনেক বাড়াতে চাই। আমরা যতদূর সম্ভব বিমানের সক্ষমতা অনুযায়ী আমরা লিজগুলি করব। আসছে অক্টোবরে কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন শুরু হবে বলেও জানান তিনি। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ স্টার্ট করব। শারমিনীরা, ৭১, ঢাকা। ঢাকায় কয়েকটি বিদেশি দূতাবাসে হামলার হুমকি গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ও ডিবি। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, ইমেইলে পাঠানো এসব বার্তা স্ক্যাম হতে পারে। তবে গোয়েন্দাদের দাবি, দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে একটি গোষ্ঠী। মহিমিজানের রিপোর্ট। ঢাকার কূটনৈতিক পাড়ায় হঠাৎ বাড়তি সতর্কতা। জাপান, চীন, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে ইমেইলে দেয়া হয়েছে হামলার হুমকি। এরপর বিষয়টি বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটকে জানায় দূতাবাস কর্তৃপক্ষ। বারিধারায় চীন ও জাপানি দূতাবাসে বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা। সংশ্লিষ্ট দূতাবাসগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হয় আলোচনা। হামলার হুমকিটি গুরুত্ব দিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির বিশেষায়িত ইউনিট সিটিটিসিকে। পাশাপাশি কাজ করছে ডিবি পুলিশ। 3-4টা দূতাবাস এবং আমাদের কয়েকটা সরকারি দপ্তরেও দিয়েছে। এটা নিয়ে আমরা কাজ করতেছি, দেখা যাক। আমরা ইনশাল্লাহ আমরা তো আপনাদেরকে আশ্বস্ত করেছি যে কোনো ঘটনা ঘটলে এটা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা আশাবাদী যে এটাও আমরা উদ্ঘাটন করব। এর নেপথ্যে যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। সংবাদ সম্মেলনে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার জানান, এইসব ইমেল বার্তায় সরাসরি জঙ্গি বা সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি অথবা কোনো মহলকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এটি হতে পারে। হুমকির উৎস খুঁজতে ইমেইলের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ করছেন গোয়েন্দারা। আমার ধারণা যে শত্রুতাবশত পাশাপাশি দেশের ইমেজকে নষ্ট করার জন্য আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবাসি আছে
তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা। এরই মধ্যে ঢাকার কূটনৈতিক এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ানো হয়েছে। মহিম মিজান, ৭১, ঢাকা। গ্যাস বিদ্যুতের সংকটের জন্য সরকার দায়ী নয় বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে গ্যাস ও এলএনজি সরবরাহের ঘাটতির কারণে দেশে জ্বালানি সংকট হচ্ছে। আরেকটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, কারিগরি শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আরও জানাচ্ছেন মুহাইমিনুল খান অপু। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৬ মাস পর মন্ত্রিসভা ও দলে কিছুটা পরিবর্তন এসেছে। জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে। নতুন দায়িত্ব পেয়ে রবিবার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে চান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন সিনিয়র এই দুই নেতা। অঙ্গীকার করেন নিজেদের উপর অর্পিত নতুন দায়িত্ব সঠিকভাবে পালনের। মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করেছেন। আমি সর্বশক্তিমানের দরবারে শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এলএনজি সরবরাহ ঠিক হয় দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আগের চেয়ে কমেছে। কিছু কিছু সংকট হয়েছে বিভিন্ন কারণে, সেটার জন্য সরকার বা অন্য কোনো কিছু দায়ী নয়। যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট হয়েছে। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে। গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে। লোডশেডিং অনেক কমে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দলকে শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। সংগঠনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে বা সৃষ্টি হবে সেটাকে কিভাবে মেরামত করা যায়, এই ক্ষেত্রে দলের চেয়ারম্যানের যে নির্দেশনা সেটি বাস্তবায়ন করব। এদিকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ক জাতীয় সংলাপে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষায় দক্ষতার অভাবে বিদেশে কাজের বড় সুযোগ হাতছাড়া হচ্ছে। বাইরে ঘুরে বেরিয়েছি, দেখেছি হিউজ লোকজন, তাদের কোনো কারিগরি দক্ষতা নেই এবং তারা ওখানে কোনো কাজ জানেন, তাই কাজ পায় না। নোবডি টুক এনি ইনিশিয়েটিভ যে ওখানে আমরা একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার করি বা একটা পলিটেক করি ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট। একুয়াকালচার নলেজ ডে উপলক্ষে রাজধানীতে এক সেমিনারে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদন, মৎস্য খাতের বৈশ্বিক বাজার ধরতে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। আমার মাটি পলিউটেড, আমার পানি পলিউটেড হচ্ছে, আমার এয়ার পলিউটেড হচ্ছে, আমার দেশের মানুষ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। মুহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। বিগত ৬ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে জনগণ রাজপথে মোকাবেলা করবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। তার দাবি, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি লোডশেডিং বর্তমান সরকারের আমলে হচ্ছে। গ্যাসের অভাবে কারখানা বন্ধ, সার সংকটে কৃষক দিশেহারা মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার এসব ব্যর্থতা স্বীকার না করে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সরকারকে সতর্ক করতেই ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের উদ্দেশ্যে লং মার্চ করবে ১১ দলীয় ঐক্য। প্রতিটি লং মার্চে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে প্রত্যাশা নাহিদ ইসলামের। মন্ত্রিসভা পুনর্গঠনের বিষয়েও প্রতিক্রিয়া জানান তিনি। যেগুলো জাতীয় সংকট আমরা মনে করি, সেই বিষয়গুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার আমাদের সর্বাত্মকভাবে আমাদের ইচ্ছা ছিল। সেই জায়গা থেকে আমরা এটা বলেছি যে দেশের সংকটে, জাতীয় সংকটে আমরা সরকার দেখব না, আমরা সকল দল ঐক্যবদ্ধভাবে কাজ করব। যে আপনি যদি ৭০ অনুচ্ছেদ সংশোধন না করেন, আপনি যদি গোপন ব্যালটে ভোটের ব্যবস্থা না করেন, তাহলে এই রাষ্ট্রপতি নির্বাচন আসলে একটা প্রহসনের মতো। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।